মার্কিন জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এতে তিনি দাবি করেন, আধুনিক ইতিহাসে ইরান কখনোই কোনো দেশের ওপর আগ বাড়িয়ে আক্রমণ বা আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি, বরং ইরানকে সুপরিকল্পিতভাবে নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কাছে সরাসরি বার্তা পৌঁছাতে অভিনব এক পথ বেছে নিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি তুলে ধরেন দেশটির ইতিহাস ও বর্তমান অবস্থানের প্রেক্ষাপট। প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার চিঠিতে দাবি করেন, আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, উপনিবেশবাদ বা আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি। ইরান অন্য কোনো দেশের উপর আগ বাড়িয়ে আক্রমণ করেনি, তবে আক্রান্ত হলে তারা যে অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করতে জানে সে কথা মনে করিয়ে দিতেও ভোলেননি তিনি। ইরানকে নিয়ে পশ্চিমা বিশ্বের নেতিবাচক প্রচারণারও কড়া সমালোচনা করেন পেজেশকিয়ান। তার মতে, ইরান মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক এক সভ্যতা, তাই ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপনের চেষ্টা ঐতিহাসিক বা দৃশ্যমান বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। চিঠিতে তিনি প্রশ্ন তোলেন, কেন ইরানকে শত্রু হিসেবে দেখানো হচ্ছে। পেজেশকিয়ানের মতে, নিজেদের চাপ সৃষ্টিকে বৈধতা দেওয়া, সামরিক আধিপত্য বজায় রাখা এবং বিশ্বজুড়ে অস্ত্রশিল্প ও কৌশলগত বাজারগুলো নিয়ন্ত্রণে রাখার জন্যই এই কাল্পনিক শত্রু তৈরির প্রয়োজন পড়ছে পশ্চিমাদের। আন্তর্জাতিক মহলকে হুঁশিয়ারি করে দিয়ে তিনি বলেন, ইরানের বিদ্যুৎ জ্বালানি বা সাধারণ জনগণের উপর যে কোনো আক্রমণ আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধাপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে আরও বহুদূর। সরাসরি মার্কিন জনগণকে সম্বোধন করে লেখা এই চিঠি মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বৈশ্বিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন বিশ্লেষকরা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে। মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর অনিশ্চয়তার দোলাচল। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কি তবে শেষের পথে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলছে। তবে লক্ষ্য পূরণ না করে ট্রাম্পের এই পিছুটানকে কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে যুদ্ধের আঁচ লেগেছে বিশ্ব অর্থনীতিতেও। এক মাসেরও বেশি সময় ধরে চলা ধ্বংসযজ্ঞ, তেহরান থেকে ইসরায়েল, পুরো মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্র। কিন্তু হঠাৎই সুর নরম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসে দাঁড়িয়ে ঘোষণা দিলেন খুব শিগগিরই শেষ হচ্ছে এই যুদ্ধ। ট্রাম্প বলেন, এটি খুব দ্রুত শেষ হবে, হয়তো ২ সপ্তাহ, বড়জোর ৩ সপ্তাহ। আমরা কোনো চুক্তি ছাড়াই বের হতে পারি, তবে প্রয়োজন হলে আবার ফিরে এসে আঘাত হানব। একই সুর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কণ্ঠেও। তিনি বলেছেন, যুদ্ধের সমাপ্তি রেখা এখন স্পষ্ট। ট্রাম্পের এমন ইতিবাচক বার্তার প্রভাবে চাঙ্গা হয়ে উঠেছে এশিয়ার শেয়ার বাজার। জাপানের নিক্কেই আর দক্ষিণ কোরিয়ার কেওএসপিআই সূচক বেড়েছে উল্লেখযোগ্য হারে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই শান্ত হওয়ার চেষ্টা? বিশ্লেষকরা বলছেন, ইরান দখলে নেওয়ার যে লক্ষ্য নিয়ে ট্রাম্প এগোচ্ছিলেন তাতে বড় ধরনের ধাক্কা খেয়েছে ওয়াশিংটন। দুহা ইনস্টিটিউটের মতে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত ব্যর্থতা। অন্যদিকে দেশের ভেতরেও চাপে আছেন ট্রাম্প। রয়টার্স ইপসোসের জরিপ বলছে, ৬৬% মার্কিন নাগরিক অবিলম্বে এই যুদ্ধ বন্ধ চান। হার্ভার্ডের বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হচ্ছে প্রায় $২০০ কোটি, যা মার্কিন অর্থনীতিতে নাভিশ্বাস তুলছে। যুদ্ধের মাঠের চিত্র অবশ্য এখনও ভয়াবহ। তেহরান, কেরমান আর ইস্পাহানে চলছে মুহুর্মুহু হামলা, পাল্টা জবাব দিচ্ছে ইরানও। ইরান, লেবানন আর ইয়েমেন থেকে ত্রিমুখী হামলার শিকার ইসরায়েল। লোহিত সাগরে তেলবাহী জাহাজ আর আরবের জ্বালানি স্থাপনাগুলোও রেহাই পাচ্ছে না এই যুদ্ধ থেকে। এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশীও। তবে এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়তে যাচ্ছে পশ্চিমা সামরিক জোট নেটোর উপর। যুদ্ধের দুঃসময়ে নেটোর মিত্রদের পাশে না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প জোটটিকে কাগজে বাঘ আখ্যা দিয়ে প্রয়োজনে নেটো ছাড়ার প্রসন্ন হুমকিও দিয়েছেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি নাকচ করে দিয়েছেন। তেহরান বলছে, আরও অন্তত ৬ মাস তারা লড়াই করতে প্রস্তুত। তবে দীর্ঘ ১ মাসের নরক যন্ত্রণায় ক্লান্ত সাধারণ ইরানিরা, তাদের কণ্ঠে এখন শুধুই বাঁচার আকুতি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।
বসন্তের পরশে গোলাপি চাদরে ঢাকা পড়েছে পূর্ব জর্জিয়ার গুরজানি অঞ্চল। দিগন্ত জোড়া নেকটারিন বাগানে এখন ফুলের সমারোহ। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য নজর কাটছে পর্যটকদের। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছ, যেদিকে চোখ যায় শুধু হালকা গোলাপি ফুলের হাতছানি। জর্জিয়ার গুরজানি অঞ্চলের এই বাগানগুলো এখন যেন এক জীবন্ত ক্যানভাস। মসৃণ খোসার পিচ ফল বা নেকটারিনের এই বাগানগুলো এখন পূর্ণ প্রস্ফুটিত। প্রতিটি ডাল ভরে উঠেছে আগামীর সম্ভাবনায়। তবে এই রাজকীয় সৌন্দর্য খুব ক্ষণস্থায়ী। বাগান মালিকদের মতে বছরে মাত্র 2 সপ্তাহ স্থায়ী হয় এই মনোমুগ্ধকর দৃশ্য। এই বাগানের মালিক বলেন, আমরা প্রতি হেক্টরে কম বেশি 20 টন ফলন পাই। তবে আমরা গাছের উপর অতিরিক্ত চাপ দেই না। অতিরিক্ত মুনাফার আশায় খুব ঘন করে গাছ লাগানো আমাদের নীতি নয়। আমরা চাই গাছগুলো তার স্বাভাবিক গতিতে বেড়ে উঠুক এবং পরিমিত ফলন দিক। গুগিয়াশভিলি তার এই 10 হেক্টরের বাগানটিকে কেবল ব্যবসা হিসেবে দেখেন না। এখানে বেড়ে উঠছে 2 জাতের নেকটারিন। প্রতিটি গাছ মৌসুম ভেদে 70 থেকে 100 কেজি ফল দেয়। বছরের মোট ফলন দাঁড়ায় 150 টনে। কিন্তু যান্ত্রিক চাষাবাদের এই যুগেও এখানে মিশে আছে ভালোবাসা। স্থানীয় বাসিন্দারা বলছেন, গাছের হয়তো প্রাণ বা আত্মা নেই, কিন্তু তারা অত্যন্ত সংবেদনশীল। আমরা তাদের সাথে মানুষের মতো সদয় আচরণ করি। কেবল লাভের আশায় আমরা বাগান করি না, বরং মমতার সাথে এদের বড় করি। প্রকৃতি আর মানুষের এই নিবিড় মেলবন্ধনেই প্রতি বছর এমন নজর কাড়া সাজে সাজে গুজরানি। প্রকৃতি আর মানুষের এই নিবিড় মেলবন্ধনেই প্রতি বছর এমন নজর কাড়া সাজে সাজে গুরজানি। কয়েক সপ্তাহের মধ্যেই ফুলের জায়গা নেবে ছোট ছোট রসালো ফল। গাছের প্রতি মমতা আর সঠিক পরিচর্যার এই সংমিশ্রণই গুরজানির এই বাগানগুলোকে করে তুলেছে অনন্য। শুধু ফলন নয়, বরং প্রকৃতির প্রতি এমন সংবেদনশীলতাই এখানকার কৃষকদের সাফল্যের মূল চাবিকাঠি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা তথ্যকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিল ইরান। তেহরানের দাবি, তাদের আসল শক্তির হদিসই জানে না পশ্চিমারা। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা কেবল ভুলই নয়, বরং তারা এ বিষয়ে পুরোপুরি অন্ধকারে, এমনই দাবি করেছে ইরানের শীর্ষ সামরিক কমান্ড। খাতাম আল আনবিয়া সামরিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পশ্চিমা বিশ্বের কাছে ইরানের সামরিক শক্তি নিয়ে যে তথ্য রয়েছে তা অত্যন্ত নগণ্য। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার মূল কেন্দ্রগুলো এমন সব সুরক্ষিত স্থানে পরিচালিত হয় যেখানে কোনোভাবেই হানা দেওয়া সম্ভব নয়। ওয়াশিংটন ও তেল আবিব যেসব স্থাপনায় হামলার কথা বলছে, সেগুলোকে স্রেফ তুচ্ছ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। খাতাম আল আনবিয়া সামরিক সদর দপ্তরের এক মুখপাত্রের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কেন্দ্রগুলো এমন জায়গায় অবস্থিত যেখানে পৌঁছানো তো দূরের কথা, কল্পনাও করতে পারবে না শত্রু দেশগুলো। ইসরায়েল যেসব স্থাপনায় হামলা চালিয়ে সফল হওয়ার দাবি করছে, ইরান সেগুলোকে বর্ণনা করছে তুচ্ছ হিসেবে। দেশটির দাবি, তাদের দীর্ঘপাল্লার নির্ভুল ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও অক্ষত। হুঁশিয়ারি কেবল আত্মরক্ষার্থেই সীমাবদ্ধ নয়। মুখপাত্রের স্পষ্ট বার্তা, শত্রুদের চূড়ান্ত ও পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। সামনে অপেক্ষা করছে আরও বিধ্বংসী ও কঠোর হামলা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের এই ঘোষণা কেবল বাগাড়ম্বর নাকি সত্যিই তুরুপের তাস লুকিয়ে রেখেছে ইরান, তা নিয়ে শুরু হয়েছে নতুন সমীকরণ। সামরিক মুখপাত্রের কঠোর হুঁশিয়ারি, যুদ্ধ থামবে না যতক্ষণ না শত্রুপক্ষ নতি স্বীকার করছে। সেই সাথে আগামীতে আরও ব্যাপক ও বিধ্বংসী হামলার বার্তা দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতের পারদ আরও বাড়িয়ে দিল ইরান। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে। ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য।
বিশেষ করে ইসরায়েলের মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যৌথ সামরিক অভিযানের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। শনিবারের ভোর রাত, যখন ঘুমে মগ্ন ইসরায়েলের রোশ হাইন শহর, ঠিক তখনই আকাশ চিরে ধেয়ে আসে ইরানি ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই প্রকম্পিত হয় চারপাশ। শহরের একটি আবাসিক ভবনে আঘাত হানে ক্ষেপণাস্ত্রের একটি বিশাল অংশ। সরাসরি আঘাত না হানলেও ধ্বংসাবশেষের আঘাতেই লণ্ডভণ্ড হয়ে যায় ভবনটি। হামলার পর অন্ধকারে ডুবে যায় পুরো শহর। বিদ্যুৎ লাইনের উপর ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ায় বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টার আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। তবে শুধু রোশ হাইন নয়, হামলার রেশ ছড়িয়েছে বেনি ব্রাক এবং গিভাতাইম শহরেও। বেনি ব্রাকে অন্তত একজনের আহতের খবর নিশ্চিত করেছে উদ্ধারকারী দল। গত ২৮ ফেব্রুয়ারি ইরান বিরোধী যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার কূটনৈতিক আলোচনার মাঝেই এই সংঘাতের সূচনা। যুদ্ধের এই ভয়াবহতায় এখন পর্যন্ত ১,৯০০ জন ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ১৩ মার্কিন সেনা এবং ইসরায়েলের অন্তত ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে। কূটনৈতিক আলোচনার টেবিল থেকে যুদ্ধের ময়দান। মধ্যপ্রাচ্যের এই সংকট এখন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে। শুক্রবার কেন্দ্রীয় ইসরায়েলের বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি জরুরি সেবা মোতায়েন করা হয়েছে। ইরানের সাম্প্রতিক হামলার পর এই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা ছিল মূল লক্ষ্য। তেল আবিব, রামাদগান এবং গিভাতাইমে হামলার ফলে আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত ভবন এবং যানবাহনের ক্ষতি হয়েছে। একই সঙ্গে ৬টি শহরে হামলার খবর পাওয়া গেছে, যার মধ্যে বনি ব্রাক, রোশ হাইন, পেতাহ তিকভা, গিভাতাইম এবং রামাদগান রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বনি ব্রাকে একজন ব্যক্তি ভগ্নাংশে আহত হয়েছে, আর রোশ হাইনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থানীয়রা সমস্যায় পড়েছেন। মধ্যপ্রাচ্যের এই সংঘাতের সূত্রপাত হয় ফেব্রুয়ারির ২৮ থেকে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমন্বিতভাবে ইরানের ওপর হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি এলাকা এবং মার্কিন স্থাপনা লক্ষ্য করে। ইরান পরে সুপ্রিম লিডার আলী খামেনির মৃত্যুর কথা নিশ্চিত করেছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন এখন তার ছেলে মোস্তফা খামেনি। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে। লেবাননে ইসরায়েলি হামলা জোরালো হওয়ার পর দ্বিতীয়বারের মতো বাস্তুচ্যুত হয়েছেন দেশটিতে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীরা। তবে ভয়াবহ যুদ্ধের মাঝেও তারা লেবানন ছেড়ে যেতে নারাজ। তাদের দাবি, সিরিয়ায় ফিরে যাওয়ার মতো এখন আর কিছুই অবশিষ্ট নেই। বৈরুতের এই খোলা চত্বর এখন হাজারো মানুষের শেষ আশ্রয়স্থল। একপাশে ইসরায়েলি হামলার ধোঁয়া, অন্য পাশে বেঁচে থাকার আকুতি। সিরীয় ও লেবাননি নাগরিকরা এখন ভাগ করে নিচ্ছেন একই তাঁবু, একই দুঃখ। সিরিয়ার গৃহযুদ্ধ কেড়ে নিয়েছিল মাথা গোঁজার ঠাঁই। ১ দশক আগে লেবাননে এসেছিলেন একটু শান্তির খোঁজে, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে আজ সেখানেও যুদ্ধের তাণ্ডব। সিরিয়ার এক শরণার্থী জানান, সিরিয়ায় আমার ঘরটা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। সেখানে এখন আর ফেরার মতো কিছু নেই। আমি সিরিয়ায় ফিরে গিয়ে কি করব, কোথায় থাকব? চরম দারিদ্র্য আর অনিশ্চয়তার মাঝেও এই শরণার্থীরা লেবাননের প্রতি দেখাচ্ছেন অকৃত্রিম আনুগত্য। ৯৫% সিরীয় শরণার্থী পরিবার বর্তমানে চরম দারিদ্র্য সীমার নিচে বাস করলেও সংকটের এই সময়ে লেবানন ছেড়ে যেতে চান না অনেকেই। আরেকজন শরণার্থী জানান, এই দেশ আমাদের অন্ন দিয়েছে, আশ্রয় দিয়েছে। যখন শান্তিতে ছিলাম তখন লেবানন আমাদের পাশে ছিল। আজ যখন দেশটি যুদ্ধের কষ্টে আছে, তখন আমরা কিভাবে পালিয়ে যাই? হয় আমরা একসাথে বাঁচব, না হয় মরব। ইউএনএইচসিআর এর তথ্যমতে লেবাননের বেকা উপত্যকায় সবচেয়ে বেশি শরণার্থী অবস্থান করছে। তবে গত মার্চ মাস থেকে এ পর্যন্ত ৬৫,০০০ সিরীয় দেশে ফিরে গেছেন। যারা রয়ে গেছেন তাদের সামনে এখন শুধুই অনিশ্চিত ভবিষ্যৎ। গত কয়েক সপ্তাহে উত্তেজনা চরম সীমায় পৌঁছেছে। ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চল এবং বৈরুতের শহরতলি এখন ধ্বংসস্তূপ।
এই সংঘাতের আগুনে প্রতিদিন পুড়ছে সাধারণ মানুষের স্বপ্ন। যুদ্ধের দামামা কতদিন চলবে জানা নেই, তবে ধ্বংসস্তূপের এই শহরে সিরীয় ও লেবাননিদের এই সহমর্মিতা এক বিরল মানবিকতার গল্প বলে যাচ্ছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে। অপেক্ষার অবসান হলো দীর্ঘ ৫৩ বছরের। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের আকাশ চিরে আগুনের গোলক ছুটিয়ে আবারও চাঁদের উদ্দেশ্যে রওনা হলো মানুষ। মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস 2 মিশনের হাত ধরে শুরু হলো এক নতুন মহাজাগতিক মহাকাব্য। সবশেষ ১৯৭২ সালে অ্যাপোলো 17 মিশনে চাঁদের মাটি ছুঁয়েছিল মানুষ। এরপর দীর্ঘ বিরতি। এবার সেই শূন্যতা ভাঙতে ওরিয়ন ক্যাপসুলে চড়েছেন ৪ সাহসী অভিযাত্রী। নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। ১০ দিনের এই মিশনে তারা কেবল চাঁদের চারপাশ ঘুরে দেখবেন না, বরং মানুষের গভীর মহাকাশ জয়ের সক্ষমতাও পরখ করবেন। ১৫ ফুট চওড়া আর ৯ ফুট উঁচু এই ক্যাপসুলটি আগামী ২৪ ঘন্টার মধ্যে কক্ষপথে পৌঁছাবে। সেখানে নানা পরীক্ষা নিরীক্ষা শেষে মিলবে চাঁদের পথে এগিয়ে যাওয়ার চূড়ান্ত সবুজ সংকেত। মিশন সফল হলে ২০২৮ সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে অবতরণ করবে মানুষ। উৎক্ষেপণ পরবর্তী সংবাদ সম্মেলনে নাসা প্রশাসক জেরেড আইজ্যাকম্যান জানান, নভোচারীরা নিরাপদ ও অত্যন্ত উৎফুল্ল আছেন। এদিকে এই ঐতিহাসিক মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় তিনি একে আমেরিকার সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন। আর্টেমিস 2 মিশন কেবল চাঁদে ফেরার গল্প নয়, এটি মঙ্গল গ্রহে মানুষের পা রাখার স্বপ্নের প্রথম সোপান। আবারও অজানাকে জয় করার নেশায় বুধ বিশ্ববাসী তাকিয়ে আছে ওই দূর আকাশের পানে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে। ইরান যুদ্ধে বড় জয়ের দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানালেন, ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের নৌ ও বিমান বাহিনী। স্থানীয় সময় রাত ৯টায় হোয়াইট হাউস থেকে ভাষণ শুরু করেন ট্রাম্প। শুরুতেই নাসার আর্টেমিস 2 মিশনের সাফল্য এবং সাহসী নভোচারীদের প্রশংসা করেন তিনি। এরপরই সরাসরি চলে আসেন ইরান ইস্যুতে। ট্রাম্প দাবি করেন, ১ মাস ধরে চলা যুদ্ধে ইরানের নৌ ও বিমান বাহিনী এখন অস্তিত্বহীন। শীর্ষ নেতাদের মৃত্যুর পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতাও এখন তলানিতে। ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী আজ ধ্বংস, তাদের অধিকাংশ নেতা আজ মৃত। তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা আমরা নাটকীয়ভাবে খর্ব করেছি। যুদ্ধে ইসরায়েল ও আরব মিত্রদের ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সাথে ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে আটকের ঘটনায় মার্কিন সেনাদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশটির সাথে এখন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো। সোলাইমানি হত্যার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন আর মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল নয়। ইরানকে খুনি ও ঠগ আখ্যা দিয়ে তিনি সাফ জানান, তাদের কখনোই পারমাণবিক অস্ত্র গড়তে দেওয়া হবে না। এই যুদ্ধকে পরবর্তী প্রজন্মের জন্য সফল বিনিয়োগ হিসেবে দাবি করেন তিনি। ১৯ মিনিটের ভাষণ শেষ করেন যুক্তরাষ্ট্রকে আগের চেয়েও নিরাপদ ও শক্তিশালী করার অঙ্গীকার দিয়ে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে। মেক্সিকো সিটির ইজতাপালাপায় প্রতি বছরের মতো এবারও মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে গেল যীশু খ্রিস্টের দুঃখভোগ বা প্যাশন অফ ক্রাইস্ট এর ১৮৩তম পুনর্ভিনয়। তবে এবারের আয়োজনটি ছিল অন্য যে কোনো বারের চেয়ে আলাদা। ২০২৫ সালে ইউনেস্কোর অস্পৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার পর এটি ছিল প্রথম উদযাপন। মেক্সিকো সিটির ইজতাপালাপা, জনসমুদ্রের কলতানে মুখর চারপাশ, যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার ঐতিহাসিক ও ধর্মীয় মুহূর্তকে স্মরণে পালন করা হলো ১৮৩তম পুনরভিনয়। শত শত বছর ধরে চলে আসা এই ঐতিহ্য এবার পেল এক অনন্য মাত্রা। ইউনেস্কোর অস্পৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্যের তকমা পাওয়ার পর এই প্রথম আয়োজনে যোগ দিলেন ২০ লাখেরও বেশি মানুষ। নিখুঁত অভিনয় আর ধর্মীয় ভাব গম্ভীর্যে অভিনেতা অভিনেত্রীরা ফুটিয়ে তোলেন নিউ টেস্টামেন্টের অমর সব বাণী। সান লুকাস ইভানজেলিস্তা গির্জা থেকে শুরু হয়ে মিছিলটি প্রদক্ষিণ করে ইজতাপালাপার ৮টি আদিপাড়া। দীর্ঘপথ পাড়ি দিয়ে
পুনর্ভিনয়টি শেষ হয় কেরো দেলা এস্ট্রেলা পাহাড়ে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার করুণ দৃশ্যের মাধ্যমে। 1843 সালে কলেরা মহামারী থেকে মুক্তি পেতে মানত হিসেবে এই প্রথা শুরু করেছিলেন স্থানীয় বাসিন্দারা। আজ তা লাতিন আমেরিকার অন্যতম বড় ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে। দর্শকদের দাবি, এই ঐতিহ্য তাদের শিকড়, যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। একজন দর্শনার্থী বলেন, এটি আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পদ। নতুন প্রজন্ম এখন এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। ছোটবেলা থেকেই এটি আমাদের বিশ্বাসের অংশ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিশাল এই আয়োজন সম্পন্ন হয়েছে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই। শত বছর আগের এই মহামারী থেকে শুরু হওয়া এই প্রথা আজ মেক্সিকোর জাতীয় গর্ব আর ক্যাথলিক বিশ্বাসের এক অটুট স্তম্ভ। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত এখন চরম আকার ধারণ করেছে। গত বৃহস্পতিবার ইরানের বৃহত্তম এবং তেহরান কারাজ সংযোগকারী B1 সেতুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যৌথ বাহিনী। এই হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কিছু সাধারণ মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে স্বপ্ন আর উন্নয়ন। শুক্রবার সকালে এভাবেই দৃশ্যমান হল তেহরান ও কারাজকে সংযোগকারী B1 সেতুর ক্ষতচিহ্ন। আগের দিন বৃহস্পতিবার এক ভয়াবহ বিমান হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় ইরানের এই বৃহত্তম স্থাপনাটি। ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয় বলছে, আগামী 2 মাসের মধ্যেই জনসাধারণের জন্য খুলে দেওয়ার কথা ছিল সেতুটি, কিন্তু উদ্বোধনের আগেই তা এখন ধ্বংসস্তূপ। হামলার সময়টি ছিল আরও মর্মান্তিক। পারস্য ঐতিহ্যের সিজদাহ বেদার বা প্রকৃতি দিবস পালন করে ফিরছিলেন সাধারণ মানুষজন। সেতুর নিচে আশ্রয় নেওয়া সেই সব মানুষের উপরই নেমে আসে মৃত্যু। এই হামলায় এখন পর্যন্ত 8 জন নিহতের খবর পাওয়া গেছে, আর আহত হয়েছেন প্রায় শতাধিক। এই সেতুর নির্মাণ সংস্থার সিইও জানান, আমাদের বহু সহকর্মী এবং সাধারণ মানুষ যারা উৎসব শেষে ফিরছিলেন, তারা এই সেতুর নিচেই প্রাণ হারিয়েছেন। সেতু ধ্বংসের পরপরই নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে হুঙ্কার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে বড় জয় আখ্যা দিয়ে তিনি ইরানকে হুঁশিয়ারি করে দেন, হয় চুক্তি করো, না হয় ধ্বংসের জন্য প্রস্তুত থাকো। বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি সরাসরি হুমকি দেন ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে। মেক্সিকোর টেক্সকো শহরে বার্ষিক হোলি উইক প্রক্রিয়ায় অংশ নিতে রাস্তায় নেমেছেন শতাধিক ভক্ত। এই অনুষ্ঠানে যীশু খ্রিস্টের যন্ত্রণা ও মৃত্যুর স্মরণে জনসাধারণের সামনে তপস্যা এবং ভক্তি প্রদর্শিত হয়। ফ্লাজেলেন্টরা রশি দিয়ে তাদের পিঠে আঘাত করেন, আর এনক্রুজাদোরা কাটা জুইয়ের ভারী ঝুড়ি কাঁধে বহন করেন। তাদের হাত ক্রসের আকারে প্রসারিত থাকে, আর তারা নীরবে পাথর মাঝের সড়ক দিয়ে হাঁটেন। এখানে এক অংশগ্রহণকারী বলছেন, আমি এটি করি ঈশ্বরের সঙ্গে আত্মার মুক্তি পাওয়ার জন্য। আমার পরিবারের একজন সদস্য গুরুতর অসুস্থ ছিলেন এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। অন্য অংশগ্রহণকারীরা বলেন, এটি কোনো প্রদর্শনী নয়, বরং শরীরের মাধ্যমে তাদের আধ্যাত্মিক বিশ্বাসের প্রকাশ। এটি বিশ্বাসকে আরও বাস্তবভাবে প্রদর্শন করে। শরীরও প্রতিফলিত করছে, যা আমাদের অভ্যন্তরীণভাবে ঈশ্বরের জন্য চায়। এই প্রথাটির মূল উদ্ভব ঔপনিবেশিক যুগে। স্প্যানিশ ফ্রেয়াররা জনসাধারণের সামনে তপস্যা প্রদর্শন করেছিলেন ধর্মপ্রচারের অংশ হিসেবে। সময়ের সাথে সাথে স্থানীয় এবং ক্যাথলিক উপাদান মিশে একটি অনন্য ঐতিহ্যে রূপ নেয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।